আমি শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় চার নেতা ৩০ লক্ষ শহীদ ২ লক্ষ মা বোন। প্রতিষ্ঠা বার্ষিকী ১৯৪৯ সালে ঢাকা রোজ গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। মৌলানা ভাসানী সভাপতি এবং জনাব শামসুল হক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন রাষ্ট্রভাষা বাংলাকে স্বীকৃতি দেওয়ার সংগ্রাম করতে গিয়ে গ্রেপ্তার হন এবং তিনি জেলে ছিলেন। জেলে থাকা অবস্থায় তাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। আমি মৌলানা ভাসানী, জনাব শামসুল হক, হোসেন সৈয়দ সরওয়ার্দী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই ও সেই সঙ্গে প্রয়াত আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমাদের দুর্ভাগ্য যে এমন একটা পরিবেশে আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি যখন বাংলাদেশের মানুষ নির্যাতিত, নিপীড়িত। বাংলাদেশের মানুষের আজকে কথা বলার অধিকার নাই। বাংলাদেশের মানুষ এমন এক শাসকের হাতে নিপীড়িত হচ্ছে যে সংবিধান লঙ্ঘন করে জঙ্গিদের সাথে নিয়ে, জঙ্গিদের সহায়তায়, সন্ত্রাসীদের সহায়তায় এবং বিএনপি জামাত জোটের সহায়তায় ক্ষমতা দখল করেছে। এই ডক্টর ইউনূস যিনি বাংলাদেশের মানুষের ভাগ্য দিয়ে ছিনিমিনি খেলছেন। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হত্যা মামলা, দুর্নীতির মামলা, নানা ধরনের মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করে যাচ্ছে। জেলখানায় সকল সন্ত্রাসী, জঙ্গি, দুর্নীতিবাজ এবং যারা বাংলাদেশে বিভিন্ন জঙ্গি তৎপরতা চালিয়েছিল, যাদেরকে আমরা কঠোর হস্তে সন্ত্রাস এবং জঙ্গি দমন করেছিলাম, সমস্ত আসামিদের ছেড়ে দেয়। এমনকি বিডিআরে যখন 2009 সালে অভ্যুত্থান ঘটে, সেই সময় যারা বিডিআরে সেনা সদস্যদের হত্যা করেছিল, যাদের আমরা বিচার করেছি, তাদেরকেও মুক্তি দিয়ে দিচ্ছে। অর্থাৎ যত রকমের সন্ত্রাসী, জঙ্গি আজকে তারা মুক্ত, আর কারাগার ভরেছে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের দ্বারা। ইউনিয়ন, উপজেলা, জেলা এবং রাজধানী সহ এমন কোন জায়গা নাই কেন্দ্রীয় আওয়ামী লীগ সংসদ সদস্য, মন্ত্রীবর্গ এবং প্রত্যেকটা জেলা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের ব্যাপকভাবে গ্রেপ্তার করেছে এবং লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। ১,৪৫,০০০ নেতা কর্মী কারাগারে বন্দী। মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। সেই সাথে সমাজের বিভিন্ন স্তরে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, স্বাধীনতায় বিশ্বাসী, তাদেরকে নানাভাবে অপমান করে যাচ্ছে। এমনকি উচ্চ আদালত, হাইকোর্টের প্রধান বিচারপতি, বিচারপতিগণ, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন সকলকে এই ইউনূসের যে জঙ্গি বাহিনী, সমন্বয়ক, ছাত্র বা সেখানে ফেক ছাত্র আছে এবং জঙ্গিদের সহায়তা, এই সমন্বয়ক এবং বিএনপি জামাতের সন্ত্রাসী গ্রুপ প্রতি লাঠি সোটা, চাপাতি, চাইনিজ কুড়াল নিয়ে এক এক জায়গায় যায় এবং তাদেরকে পদত্যাগে বাধ্য করায়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অপমান করা, তাদেরকে পদত্যাগে বাধ্য করা। এবং এই সমস্ত সিদ্ধান্ত হলো ইউনূসের তার মেটিকুলাস ডিজাইনের অংশ
আর তার এই অংশ বাস্তবায়ন করে তার উপদেষ্টা, আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর বলে আমরা জেনেছি। গুলিজনের সম্মান দিতে তারা জানে না। মাত্র এই কয়েকদিন আগে, 2 দিন আগে আপনারা দেখেছেন একজন প্রধান নির্বাচন কমিশনার যারা ভুদা সাহেব তাকে কিভাবে অপমান করেছে। বিএনপি জামাতের এবং এই ইউনূস বাহিনী তার বাড়িতে ঢুকে তার গায়ে জুতা মারা, মাথায় ডিম ঢালা, তাকে অপমান করে এমন ভাবে হেনস্থা করেছে। কেন? সে নির্বাচন কেন পরিচালনা করলো? এটা তো সাংবিধানিক পদ এবং একটা আইন আছে, তার মাধ্যমেই নির্বাচিত হয় নির্বাচন কমিশন এবং তার দায়িত্ব নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা, এবং সেটাই তিনি করেছেন। তার অপরাধটা কোথায়? তিনি একজন সিএসপি অফিসার ছিলেন এবং অত্যন্ত দক্ষ একজন কর্মকর্তা ছিলেন। শুধু তাই না, বলছে 3টে নির্বাচন নাকি ঠিক হয়নি, তাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তো মামলা যখন করেছে, মামলা কোর্টে উঠবে, তারপরে না তার বিচার হবে। তার আগেই যে তারা এই যে একটা মানুষের বাড়ির মধ্যে ঢুকে দিয়ে গুন্ডামি করা, অপমান করা, ওটা কোন ধরনের সভ্যতা? এবং বিএনপি জামাত জোট এটাই, এই কথাটাই জানে, আর তার সাথে জুটেছে তাদের এই সমন্বয়করা। আমরা ধিক্কার জানাই এবং এর প্রতিবাদ জানাই। এবং এইভাবে যদি দেশের মানুষকে অপমান করা হয়, শিক্ষকদের অপমান, সাংবাদিকদের উপর নির্যাতন, 3000 সাংবাদিক চাকরি হারিয়েছে, অ্যাক্রেডিটেশন কার্ড হারিয়েছে, 8 জনকে হত্যা করেছে, 38 জন আজকে কারাগারে বন্দী, আর প্রত্যেকের বিরুদ্ধে মামলা। আইনজীবীরা কোর্টে যেতে পারে না, একই দিনে একই সাথে 93 জন আইনজীবী গ্রেপ্তার, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া। চিন্ময় প্রভুর জন্য কেন আইনজীবী দাঁড়ালো? তার জামিন চাইলো, তাকে পিটিয়ে হত্যা করেছে এবং একজনের মাথা কুপিয়েছে। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ তাদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ, এমনকি তাদের চাঁদাবাজি মাস্তানিতে কেউই রেহাই পায় না। এবং একজন যদি রাস্তার পাশে বসে কিছু বিক্রি করে, তার উপরে হামলা, বাড়ির ঘর ঢুকে ঢুকে লুটপাট। আর আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধা, আমাদের এমন কোন নেতা কর্মী, নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় সরকার হোক, জাতীয় সংসদ হোক, প্রত্যেকের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং অত্যাচার নির্যাতন করে যাচ্ছে। রিমান্ডের নামে বারবার নির্যাতন। মাত্র এই 2 দিন আগেও যখন প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান করছে, তখন যে তুহিনকে এবং ফয়সালকে গ্রেপ্তার করলো। ফয়সাল আমাদের মুন্সিগঞ্জের এমপি, আর তুহিন তো সাবেক এমপি। ঠিক এইভাবে তৃণমূল পর্যায় পর্যন্ত, উপরের থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সকল নেতাকর্মীর উপরে হামলা করে যাচ্ছে। ইউনিসের দুর্নীতির মামলা, একের পর এক দুর্নীতির মামলা আর হত্যা মামলা দিয়ে যাচ্ছে। এবং ইউনিসের কথা হচ্ছে, মামলার ফলাফল কেবে সেটা বড় কথা না, মামলা দিতে হবে, মামলা দিয়ে হয়রানি করতে হবে, যেন কেউ রাস্তায় নামতে না পারে। 3টে নির্বাচন নিয়ে তারা কথা বলে, 2008-এর নির্বাচন নিয়ে কেন কথা বলে না? বিএনপির দুঃশাসন 2001 সালে ক্ষমতায় আসার সময় ভোট কারচুপি করেছে ক্ষমতায় এসেছে। খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি 1996 সালে জনগণের ভোট চুরি, 1996 সালে জনগণের ভোট চুরি করে ক্ষমতায় গিয়েছিল। জনগণের ভোট চুরি করলে জনগণ তা মেনে নেয় না। আন্দোলন হয়, 15 ফেব্রুয়ারি নির্বাচন, 30 মার্চ খালেদা জিয়া
ভোট কারচুপির দায়ে পদত্যাগে বাধ্য হয়। আবার 2001 সালে 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট করে পছন্দ মতো নির্বাচন কমিশন গঠন করে এবং নির্বাচনের তারিখ এবং নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। বিনা ভোটে নির্বাচিত করে ফেলে। 2001 সাল থেকে বিএনপির জঙ্গিবাদ, অত্যাচার, নির্যাতন, খুন, বাংলা ভাই সৃষ্টি, সন্ত্রাসীদের মদত দেওয়া, 21শে আগস্ট গ্রেনেড হামলা, ব্রিটিশ হাই কমিশনের উপর হযরত শাহজালালের দরগায় গ্রেনেড হামলা, এমনকি সঞ্জিত সেনগুপ্তের উপরে হামলা, সিলেট মেয়র কামরানের উপর হামলা, যেখানে আমাদের মহানগর আওয়ামী লীগের মিটিং হচ্ছিল সেখানে হামলা করে ইব্রাহিম নামে আমাদের এক নেতাকে হত্যা করে। এইভাবে একের পর এক তাদের দুঃশাসনের কারণে বাংলাদেশে এমার্জেন্সি ঘোষণা হয়। আমি সেই সময় বিদেশে গিয়েছিলাম। আমার ছেলের বউ জয়ের বউয়ের তার বাচ্চা হয়েছিল ছোট, এবং তার গলব্লাডার অপারেশন হয়। সেই অবস্থায় আমি তাকে দেখতে যাই। আমি মার্চ মাসে যাই, ঠিক এপ্রিল মাসের 9 তারিখে আমার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়। এমার্জেন্সি সরকার আমার বিরুদ্ধে হত্যা মামলা দেয়। মামলা দেওয়ার সময় পরই আমি সিদ্ধান্ত নিই বাংলাদেশে ফিরে আসবো। যখনই বাংলাদেশে ফিরে আসতে চাই তখনই আমাকে আসতে দেবে না। প্রত্যেকটা এয়ারলাইন্সকে বলে দেয় যে আমাকে যদি বোর্ডিং পাস দেয়, ক্যারি করে, তাহলে আমাকে ঢাকায় নামতে দেবে না। তারপরে আমি জোর করে কিন্তু ফিরে আসি। আমাদের প্রবাসী যারা আপনার এই লন্ডনে, ইংল্যান্ডে যারা আছেন, আমেরিকা, ইউরোপ, এমনকি মিডল ইস্ট, আমার সঙ্গে প্রায় 100 জন সেদিন ঢাকায় ফিরেছে এবং আপনাদের অনেকে গ্রেপ্তারও করেছিল। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। সেই দিন আপনারা এসে কিন্তু নির্যাতিত হন। মামলা দিয়েছে দেখে আমি কিন্তু সরে যাইনি। আজকে বাংলাদেশের যে অবস্থাটা করেছে, আওয়ামী লীগ এই 2007-এ আমি গ্রেপ্তার হই। আমার পরে একটা মামলা, খালেদা জিয়া বিএনপি ক্ষমতা আসার পরে আমার বিরুদ্ধে প্রায় 1 ডজনের উপরে মামলা দিয়েছিল। মিগ কিনেছি এয়ারফোর্সের জন্য, ফ্রিগেট কিনেছি নেভির জন্য, সেনাবাহিনীর জন্য, এবং প্ল্যানেটোরিয়াম করেছি, যা যা করেছে সব পূর্ব মামলা। আর ক্রাইটেরিয়া গভর্নমেন্ট এসে আরো 5-6টা মামলা দেয়। যদি প্রত্যেকটা মামলা বিচার হয় এবং তদন্ত হয় এবং আমাকে রিপোর্ট দেয়। এই মামলা কিন্তু আমি সরকার এসে প্রত্যাহার করিনি। প্রত্যেকটা মামলায় তারা তদন্ত করে কিছুই পায়নি। ঠিক যেভাবে ইউনুস যখন এমডি পদে থাকতে পারে নাই, কারণ তার বয়স হয়ে গিয়েছিল। গ্রামীণ ব্যাংকে 60 বছর বয়স পর্যন্ত এমডি থাকতে পারে। 1990 সালে 6,000 টাকা বেতনে সে চাকরি পায়, কিন্তু তার সময় হয়ে যাওয়ার পর সে প্রায় 10 বছর বেআইনি ভাবে থাকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন বলে মামলা করে সরকারের বিরুদ্ধে ইউনুস 2টা, সে মামলা হেরে যায়। তারপরে পদ্মা সেতুর টাকা হিলারি ক্লিন্টনকে দিয়ে সে টাকা বন্ধ করে দেয়। আমি বলেছিলাম যে আমরা নিজের অর্থে পদ্মা সেতু করবো, আমরা তাই করেছি। অর্থাৎ আমি কিন্তু আমার একটা মামলা প্রত্যাহার করাই নাই। ঠিক ওয়ার্ল্ড ব্যাংক আমাদের বিরুদ্ধে মামলা করেছিল, কানাডা কোর্টে মামলা করে। সেই মামলার রায় ওয়ার্ল্ড ব্যাংক মিথ্যা ভুয়া তথ্য দিয়েছে, কোনো দুর্নীতি আমরা করি নাই। ওয়ার্ল্ড ব্যাংকও কিন্তু দুর্নীতি করেও পায়নি। ঠিক বাংলাদেশেও সেই একই অবস্থা। প্রত্যেকটা মামলার কিন্তু আমার তদন্ত রিপোর্ট আমি সংগ্রহ করে রাখি। যদি এখন আমাদের বাড়িঘর সব লুটপাট হয়ে গেছে, আমাদের কিছুই নাই, সব পুড়িয়ে দিয়েছে, যাক, আমার কথাটা হচ্ছে আজকে আমরা কি দেখি, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীর ভিতরে হাজার হাজার মামলা, আর প্রত্যেকের ঘর বাড়ি সবকিছু পোড়ানো, আর তারপরে তো পুলিশ হত্যা করা,
ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে পা বেঁধে ঝুলিয়ে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রাখা, এই ধরনের নির্যাতন শুরু হয়েছে এবং এই নির্যাতন গ্রাম পর্যায়ে পর্যন্ত। এমন কোনো দিন নাই ইউনিয়নের কোনো নেতাকে গ্রেপ্তার না করছে। যত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত বা আওয়ামী লীগের সভাপতি, তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। আমার প্রশ্ন, ইউনূস কে? কিভাবে ক্ষমতা এসেছে? তার ক্ষমতার বৈধতা কোথায়? সে তো ক্ষমতা এসেছে জঙ্গিদের সাহায্যে। সে ক্ষমতায় এসেছে সেই ডিপ স্টেটের টাকা আর ইউএসআইডের টাকা, সরোজ নামে একজন ধনকুবেরের টাকা এবং যতটা আছে পাচার করেছে সেই টাকা দিয়ে সন্ত্রাসীদের ক্রয় করা, কিছু ছাত্র ক্রয় করা, কিশোর গ্যাং এবং বিহারি পট্টি থেকে এবং অন্যান্যদের ভাড়া করা। 5,000 ভুয়া কার্ড করেছে ছাত্রদের জন্য এবং পোশাক বানিয়েছে। তাই যে ছাত্র সাজিয়ে তার আন্দোলন, আর্টিফিশিয়ালি তৈরি করা আন্দোলন, সেখানে সকলে হাতে অস্ত্র, আগ্নেয়াস্ত্র এবং চাপাতি রাইফেল, এই দিয়ে মানুষকে কুপিয়ে হত্যা করে এবং একের পর এক আবু সাইদ, মুগ্ধ সহ যে কটা হত্যাকাণ্ড ঘটেছে, প্রত্যেকটা হত্যাকাণ্ড হচ্ছে ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ। এটা অবশ্য সে নিজেই স্বীকার করেছে। সেপ্টেম্বর মাসে যখন আমেরিকায় গেছে ক্লিন্টন ফাউন্ডেশনে, সেখানে তো সে নিজেই বলেছে যে এই আন্দোলনে কেউ ছিল না, এই আন্দোলন মেটিকুলাস ডিজাইনে করা, তার মাস্টার মাইন্ড সেই মাহফুজ আলমদের সেখানে পরিচয় করে দেওয়া হয়েছে, যে তার দিয়া বানিয়েছে, হাততালি দিয়েছে, মহাখুশি যে সেই এই চক্রান্ত করে মেটিকুলাস ডিজাইন করে মাস্টার মাইন্ড দিয়ে ছাত্ররা জনতা কিছুই জানতো না, কোনো লিডার ছিল না, এইভাবে সে আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং উনি ক্ষমতা দখল করেছেন। এটা কথা বলে আমার নিজে হাততালিতে আপনাদের নিশ্চয়ই মনে আছে, দেখেছেন আপনারা। এইভাবে মানুষের সাথে ভাওতাবাজি ধোকাবাজি করে আজকে ক্ষমতায় বসে সে কি করে যাচ্ছে? একদিকে আওয়ামী লীগকে নিধন করা, শেষ করা, আমাদের নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন থেকে। কিসের অপরাধে? আমাদের নাকি বিচার করবে? কিসের বিচার করবে? হত্যাকাণ্ড তো আমি একটা হত্যাকাণ্ড তো ঘটাইনি। যখনই 6 জন মারা গেল, আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম। কেন সেই কমিটিকে কাজ করতে দেওয়া হয়নি আমার প্রশ্ন। আমি জাতিসংঘকে আহ্বান করেছিলাম এর বিচার করার জন্য, কেন বিচার করেনি? সেটাই আমার প্রশ্ন। যে জনগণের জন্য আমি দিন রাত কষ্ট করেছি, বাংলাদেশের উন্নতি করেছি, বাংলাদেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করেছি, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছি, বাংলাদেশ সব উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমি যে মানুষগুলির জন্য সবকিছু ত্যাগ করে কাজ করেছি, যে মানুষগুলির জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, মা জীবন দিয়ে গেছেন, ভাইয়েরা জীবন দিয়ে গেছেন, সেই মানুষগুলিকে কেন আমি হত্যা করতে যাব ক্ষমতার লোভে? নিজেরা হত্যা করে, কথাই ছিল, আবার তার উপদেষ্টা ছিল তারেক জিয়া, সে বলেছে লাশ ফেললে সরকার পড়ে যাবে এবং সেই ঘটনা তারা ঘটিয়ে আমাদের মধ্যে দোষারোপ করে ক্ষমতা এসেছে। আর একের পর এক দুর্নীতির মামলা, আর সব আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে তো মামলা দিচ্ছেই। আর আমি আর রেহানা আমরাই যে চক্ষুশূল, 5ই আগস্ট আমাদেরকে তার হত্যা করার পরিকল্পনা ছিল। আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন দেখবেন, 7 জুলাই থেকে ছাত্ররা আন্দোলন করছে, সব দাবি মানা হয়ে গেল, তারপর তাদের আন্দোলন থামে না। তারা তাদের গার্জিয়ানের কাছে তাদের তুলে দেওয়া হলো, সব দাবিও মানা হলো, আর কোটা তো ছিলই না, আমি তো বাতিল করে দিয়েছিলাম 2018 সালে। তাহলে আবার কোটার কিসের আন্দোলন? আসলে এটা কোটা না, এটা তো সরকার পতনেরই আন্দোলন, এই নামে তারা করা। এবং দীর্ঘদিন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা। সবচেয়ে দুঃখের বিষয়, 5 তারিখে
বঙ্গবন্ধু ভবন, যে ভবন থেকে জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দেন, সেই ভবনে আগুন দেয়। সংসদ ভবনের ভিতরে ঢুকে সেখানে যেরকম ভাবে ধ্বংস করেছে, সুধা সদন, অজেশ্বরের বাসা, সেটা আগুন দিয়েছে। আর গণভবন তো সরকারি ভবন, সেটা লুটপাট আগুন দিয়েছে এবং সেই সাথে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী। শুধু তাই না, শত শত আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করেছে। আর যারা মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আগুন দিয়েছে। যখন এই নিচে আগুন দিয়েছে, যেখানে পুলিশ ছিল ছাদে চলে গেছে, আমরা হেলিকপ্টার দিয়ে দিয়ে সেখান থেকে তাদেরকে উদ্ধার করেছি। অনেক ভবনের মানুষ নিচে আগুন দিয়েছে, তার উপরে ছাদে গেছে, তাদেরকে ছাদের থেকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। এরকম বিভৎস একটা অবস্থা বাংলাদেশের সৃষ্টি করেছিল। 3,000 উপর পুলিশ হত্যা, তাদের লাশও তো আত্মীয় স্বজন পায়নি। আওয়ামী লীগের অগণিত প্রত্যেক বাড়ি যে পুড়িয়েছে, আগুন দিয়েছে, সেখানে অনেক মানুষ পুড়ে মারা গেছে, তাদের কোনো হিসাব নেই। 32 নম্বরে যখন আগুন দিয়েছে, সেখানেও মিরপুর রোডে 4টি লাশ পড়েছিল, পোড়া লাশ। ফরেন্সিকও করা হয়নি, তাদের আইডেন্টিটি খুঁজে বের করা যায়নি। তাহলে প্রায় 1,500 নেতা কর্মীকে তারা হত্যা করেছে, 10,000-এর মধ্যে তারা আহত, এবং এমনকি মেয়েদেরকেও রেহাই দেয়নি। মেয়েদের উপরে চরম অত্যাচার, নির্যাতন। এইভাবে সম্পূর্ণভাবে একটা নির্যাতন চালিয়ে চরম দুঃশাসন করছে। আর মামলার তো কোনো শেষ নেই। আমাদের পরিবার সকলের বিরুদ্ধে মামলা, অথচ যাদের চাকরি করে খাচ্ছে, লেখাপড়া শিখেছে বা নিজে করে চলছে, কই আমি ক্ষমতায় ছিলাম, কোনদিন তো আমার কাছে যায়নি কোনো সুযোগ নিতে। আমার বোন রেহানা, তার বাচ্চারা, আমার বাচ্চারা, প্রত্যেকের বিরুদ্ধে মামলা, দুর্নীতির মামলা। কে দুর্নীতির মামলা দেয়? ইনুস। তো যে গ্রাম বাংলাতে কথা আছে না, চালন করে শুইরে শুই, তোর একটা ফুটা আছে, চালনের যে 1000টা ফুটা সেটা আর দেখে না। আজকে আমি আপনাদেরকে ইনুসের দুর্নীতির একটু নমুনা দেব, কিভাবে সে দুর্নীতি করে টাকা বানিয়েছে সেটা একবার চিন্তা করেন। 6,000 টাকা বেতনে চাকরি করত, তার এত টাকা কোথা থেকে আসলো? আমি 2023 সালের হিসাব দিই। 2023 সালে ডক্টর ইউনূসের 3টা ব্যাংকে টাকার পরিমাণ 118,27,76,368 কোটি টাকা। তার উপর প্রফেসর ইউনূস ট্রাস্ট, সেখানে 72,15,00,000 টাকা। ফ্যামিলি ট্রাস্ট 5,17,00,000 টাকা। ইনুস সেন্টারের 5,69,000 টাকা। 2006 থেকে 2008 ইনুসের 47,89,96,652 টাকা। গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে 600 টাকা বেতনের কর্মকর্তার এত টাকা কোথা থেকে পেয়েছিল? এটা হচ্ছে বিএফআইউ তথ্য। 2001 থেকে 2011 66 কোটি টাকা তার জন্য রেমিটেন্স আসে। ইনুসের একটা ফ্ল্যাট রূপায়ণ সিগনেচার 16B লেভেল 11 রোড নাম্বার 84 গুলশান 2 ইউনিট 9 কোটি টাকা দিয়ে কেনা। 6,000 টাকা বেতনের এমডি সাহেব 9 কোটি টাকা লিমিটেড, এখানে তার ব্রাঞ্চ 15, সেখানে 11,14,00,000 টাকা, এবং ব্রাঞ্চ 35, সেখানে 2,52,00,000 টাকা। সাউথ ইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক, রূপালী ব্যাংক, 3 ব্যাংকই তার টাকা রয়েছে। তাহলে দুর্নীতিবাজটা কে? সে কিন্তু কখনো ট্যাক্স দেয় না। 2022-23 তার যে আয়কর সরকারের পাওনা 3,53,43,344 টাকা, এক বছরের আয়কর তার।
আর তার যে ফিক্সড ডিপোজিট 17,20,50,000 টাকা, কোথাও থেকে সে এই টাকা পেল, সেখানে কিন্তু আয়কর ফাঁকি দিয়েছে। গ্রামীণ কল্যাণ ফান্ডে 2018 সালে 671,11,76,322 টাকা তার কর ফাঁকি দেয়। 2020-21 সালে 159,67,95,326 টাকা আয়কর ফাঁকি দেয়। 3 বছরে 830,79,71,648 আয়কর ফাঁকি দিয়েছে। অর্থাৎ তার যে টাকা ফাঁকি দেওয়ার ব্যাপার, এই ফাঁকি দিতে দিতে সে ধরা খেয়েছে। কোথায়? তার যে 1,111,7,49,112 টাকা কর ফাঁকি, সেখানে 666 কোটি টাকার মামলা হয়েছিল কর ফাঁকি। আর দুদকে তার বিরুদ্ধে 5টা মামলা দিয়েছিল। তার গ্রামীণ ব্যাংকে যত বিদেশ থেকে যারা টাকা অনুদান দিয়েছে, একটা টাকা সে কখনো গ্রামীণ ব্যাংকে ঢুকায়নি। সেই টাকা দিয়ে বিভিন্ন কোম্পানি করে, ব্যবসা কোম্পানি। এবং এই নিয়ে যখন কথা উঠলো, সে বুঝিয়েছে যে এই কোম্পানি করছে গরিবকে সাহায্য করছে। গরিব মানুষ কিন্তু কোনো সাহায্য পায়নি, বরং এর লভ্যাংশটা সে চুরি করে নিত। এমনকি গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ কল্যাণ ফান্ড করে সেখানে সরিয়ে নেয়, সরিয়ে নিয়ে টাকা গ্রামীণ ব্যাংকে টাকা নেয়। আমরা প্রথমে তার এই ভাওতাবাজিতে ধরতে পারিনি। আমি তখন ক্ষমতায় 98 সালে এসে বললো টাকা নাই, গরিব মানুষের টাকা নাই। আমি প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আরো 400 কোটি টাকা দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকটাকে শক্তিশালী করতে। পরে অডিটে দেখা গেল, অডিট রিপোর্ট করার পর সে কোনোদিন থাকতে অডিট করতে দেয়নি। যখন অডিট করা হলো তখন দেখা গেল যে 1 টাকাও গ্রামীণ ব্যাংকে যায়নি। টেলিকমিউনিকেশনে গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি দিয়েছিলাম, সেখান থেকেও প্রায় এখনো 10,000 কোটি টাকা পাওনা বিটিআরসি, সেখান থেকেও কিন্তু কোনো ট্যাক্স সহজে দিত না। সেই টাকা আলাদা ফান্ড করে সরিয়ে রাখে। গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ কল্যাণ ফান্ডে ধরে রেখে সে আবার 2% সুদে গ্রামীণ ব্যাংকে লোন দেয়। শ্রমিকদের আইনে আছে কোম্পানির লভ্যাংশের 5% কল্যাণ ফান্ডে দিতে হবে। তারই কোম্পানি শ্রমিকের আন্দোলন করলো, তাদের চাকরি খেলো, তারা মামলা করলো। সেই মামলায় হেরে দিয়ে ইউনূস সাজাপ্রাপ্ত আসামি শ্রমিক আদালতে। ইউনূস যখন শপথ নেয় তখনই কিন্তু ওই মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি জামিনে আছে। সেই অবস্থায় সে শুধু ওই অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্বারা সকলকে বাধ্য করে তাকে শপথ পড়াতে। আবার যে ক্যাবিনেট সেক্রেটারি শপথটা পরিচালনা করলো তার বিরুদ্ধে ইউনূস কিন্তু মামলা দিয়েছে। এইভাবে প্রায় 53 জন সরকারি অফিসার, তাদের বিরুদ্ধে মামলা। প্রিন্সিপাল সেক্রেটারি 4 জনই মামলা, 3 জনই কারাগারে বন্দী। এবং এরকম আরো বহু অফিসারদের গ্রেপ্তার করেছে। তার হাত থেকে, ইউনূসের হাত থেকে আর সেনাবাহিনীর অফিসাররাও কিন্তু রেহাই পায়নি। অনেকের পাসপোর্ট বন্ধ, মামলা দিয়ে দিয়েছে, কারো বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। আইসিটিতে মামলা। এই আইসিটি তো যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য করা। 1973 সালে পার্লামেন্টে এই আইন হয়। সেই আইন কিভাবে একজন অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার এই আইনকে সংশোধন করে সেই কোর্ট বসিয়ে বিচার করে, যেখানে কোর্টের চেয়ারম্যান জামাতের, চিফ প্রসিকিউটর জামাতের। আবার দেখলাম আমাদের অ্যাবসেন্ট মামলা পরিচালনা করা এমন এক লোককে দিয়েছে যে 2024 সালে তার ফেসবুকে দিয়েছে আমাকে ফাঁসি দেওয়া উচিত, তাকে দিয়েছে আমার পক্ষে আইনজীবী হিসেবে। সে মামলার রেজাল্ট তো বুঝতেই পারেন যেটা কত ফাঁকিবাজ। আমি নাকি হত্যা করেছে, 450 মামলা। অবশ্য যাদের হত্যা করেছি অনেকে কিন্তু আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে।
কিন্তু মামলা রয়ে গেছে, মামলা ছাড়ে না। এটা হলো বাস্তব কথা। আমার সেখানেই প্রশ্ন যে যার নিজের পিছনে এত মামলা এবং ক্ষমতা আসার সাথে সব মামলা প্রত্যাহার করে নিয়েছে একটা বেআইনি ভাবে, আর সবচেয়ে ব্যবসা, ম্যান পাওয়ারের ব্যবসা, ডিজিটাল ওয়ালেটের ব্যবসা, ইউনিভার্সিটি, হাসপাতাল, আরো কি কি করবে সেই ব্যবসাটা বাগিয়ে নিয়েছে। বাংলাদেশটাকে একটা মানে মানুষের কাছে, পৃথিবীর কাছে একটা হাস্যকর অবস্থায় নিয়ে গেছে। আর আমার প্রশ্ন যে এই যে এত টাকা পয়সা, তার 6,000 টাকা বেতনের একজন কর্মকর্তা এত টাকা পায় থেকে, সেই হিসাব কি কেউ নিয়েছে তার কাছ থেকে? আমেরিকায় তার বিশাল ইনভেস্টমেন্ট, কি আমেরিকা গ্রামীণ গ্রামীণ আমেরিকা ব্যাংক, ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার ব্রাঞ্চ, আলাদা ব্যবসা, সোশ্যাল বিজনেসের নামে ব্যবসা। ফ্রান্সে তার ব্যবসা, সেখানে মূল্যবান ফ্ল্যাট কেনা রয়েছে। তিনি 2টা ব্যাংকের তার অংশীদার। ইটালিতে তার রিসোর্ট, এক রাজার বাড়ি কিনে ফেলেছে। পূর্বাচলে আমরা কোনদিন কিছু নেইনি। আমাদের 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 জমি রাস্তা করতে যে অধিগ্রহণ করে টাকা পাই, আমি কিছু জমি রেখে দিয়েছিলাম পূর্বাচলে 10 কাঠা করে জমি, সেটা নিয়ে আমাদের বিরুদ্ধে মামলা। অথচ ইউনুসের 4,800 কাঠা জমি আছে পূর্বাচলে, আর ওই জমি নেশা অনেক হিন্দুদের জমি, সব জমি দখল করেছে। সেখানে আবার রিসোর্ট করেছে, কক্সবাজারে তার রিসোর্ট। উত্তরায় 5 একর জমি, তার যে কত যে সম্পত্তি, তার যে ফিক্সড ডিপোজিট 17,20,50,000 টাকার। এত টাকা পেল কোথেকে? 5টা দুর্নীতির মামলা দুর্নীতি দমন কমিশন দায়ের করেছিল, আর 666 কোটি টাকার যে মামলা, তার রায় হওয়ার কথা ছিল 6 আগস্ট। এই জন্য সে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করলো যেন আর ওই রেহাই পেয়ে গেছে। তার গ্রামীণ কল্যাণ ফান্ড, এই গ্রামীণ কল্যাণ ফান্ডেরও আয়কর ফাঁকি দিয়েছে, যেখানে 2018 সালে 671,11,73,322 টাকা কর ফাঁকি দিয়েছে। এটা এই আয়কর কিন্তু সে দেয় না, অর্থাৎ নিজে ট্যাক্স ফাঁকি দিয়ে আবার বাজেট দিয়ে সকলের উপর ট্যাক্স বসিয়েছে। মানে 50 লাখ টাকাও যদি কেউ বছরে উপার্জন করে, তো তাকেও সেখানে মোটা টাকা ট্যাক্স দিতে হবে। এইভাবে জনগণের পকেট খালি, কিন্তু তার পকেট ভরা, সেখানে আসছে নেই। আজকে বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত অবনতি ঘটেছে, কারো বাড়িতেও কেউ নিরাপদ না, মেয়েরা সন্ধ্যা পরে ঘর থেকে বেরোতে পারে না। দেশে বিচারহীনতা চলছে, কোনো আইনের শাসন নাই, সব নাকি মব জাস্টিস, আইন কেউ হাতে তুলে দিতে পারে না। আজকে ইউনূস এমন এক জঙ্গি বাহিনী বানিয়ে ছেড়ে দিয়েছে, যে কেউ যে তাদের জন্য স্বাধীনতা দিয়ে দিয়েছে, তারা মব জাস্টিস করবে, যাকে খুশি তাকে কোপাবে, মারবে, বাড়ি লুট করবে, দখল করবে, তাদেরকে ধরে পুলিশে দেবে। এই যে বিএনপি আর জাতীয় জামাতের লোকরা, জামাত আর বিএনপি যে যে আমাদের
খুদা সাহেবকে অপমান করলো, পুলিশ দিয়ে তাকে উদ্ধার করলো, কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটালো, একজন বাড়িতে ঢুকে এভাবে মারলো, এটা তো মহা অপরাধ। কই এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না, কোনো ব্যবস্থা নিল না। অর্থাৎ একটা রাষ্ট্র চালাবার মতো কোনো যোগ্যতা তার নাই। তবে সেটা অবশ্য স্বীকারও করেছে। এবং আপনারা দেখেছেন যে বিবিসিতে ইন্টারভিউ দিতে যে সব কথা এড়িয়ে গেছে, যে একেবারে শুধু মিথ্যা কথা বলে গেছে, ভুয়া মিথ্যা কথা ছাড়া আর কিছুই সেখানে নাই। একটা রাষ্ট্র চালাবার মতো দক্ষতা দরকার হয়, এবং সে বলে আমি পারি না, আমি জানি না। তা সে ক্ষমতায় থাকে কেন? যেখানে বাংলাদেশটাকে আমরা এমনভাবে উন্নত করেছিলাম, সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। মানুষের সমস্ত চাহিদাগুলো আমরা একে একে পূরণ করি, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাই, বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায়, গৃহহীন মানুষকে ঘর বাড়ি বিনামূল্যে করে দেওয়া, ইনফ্লেশন বেড়েছে দেখে 1 কোটি পরিবারকে আমরা বিশেষ পিসিবির কার্ড করে দিই, যাতে মাত্র 30 টাকা কেজিতে চাল কিনতে পারে এবং ডাল তেল স্বল্প মূল্যে কিনতে পারে। সেখান থেকেও 33 লাখ নাম বাদ দিয়েছে পরিবারের। কেন? ওরা নাকি আওয়ামী লীগ করে। 33 লাখ যদি 43 লাখ যদি আওয়ামী লীগ করে, তাহলে আরো 57 লাখ তো অন্য দল করে। তা আওয়ামী লীগ তো দলীয় কোন ভাবে করে নাই, যারা দরিদ্র তাদের জন্যই আমরা করেছি। তো কোন বিচারে মানুষগুলোকে বঞ্চিত করলো? আর বয়স্ক ভাতা, বিধবা ভাতা এগুলো সব বন্ধ করে সব শেষ। বাজেট একটা দিতে, বাজেট দিতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। 2024-25 সালে যে বাজেট আমরা দিয়েছিলাম, 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে আসি। প্রতি বছর আমরা 5 থেকে 10% বাজেট বাড়াই, আর এবারে সেটা কমিয়ে দিল, মাত্র 7,90,000 কোটি টাকার বাজেট। বলে যে মানে আয়কর তুলতে পারে নাই। তো ইউনূস নিজেই তো আয়কর ফাঁকি দেয়, তা আয়কর তুলবে কোত্থেকে? সাধারণ মানুষ তারা ট্যাক্স দেবে আর ইউনূস ট্যাক্স দেবে না, এটা কেমন ধরনের কথা? 48টা কোম্পানি, তার 18টা কোম্পানির কাছেই তো মামলা, বিরুদ্ধে মামলা ছিল, সব মামলা প্রত্যাহার। সেখানে আর কোনো বিচার টিচার নাই। এইভাবে একটা দেশ চলতে পারে না। কাজে এখানে শুধু নিজের স্বার্থটা চরিতার্থ করতে তার ক্ষমতায় আসা, এবং দেশ বিক্রি করে দিচ্ছে। এই সমুদ্র সীমা জাতিপিতা আইন করে গিয়েছে, তাতে তো কেউ ব্যবস্থা নেয়নি, আমি নিয়েছি সরকার আসার পর। আজকে সেই সমুদ্র সীমা সেটাও বিক্রি করে দিচ্ছে, করিডোর দিচ্ছে। কাদের জন্য? চট্টগ্রাম পোর্ট বিক্রি করে দেবে। দেশটাকে নিয়ে যেন একটা ছেলে খেলা শুরু করেছে, দেশের জনগণের মান সম্মান সব নষ্ট করেছে। আজকে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করতে পারবো না। যে দল এই দেশের স্বাধীনতা এনে দিল, আজকে সেই দলের কোনো অধিকার নাই। সে দল তারা ব্যান করে, তারা ব্যান করার কে? আমার সেখানেই প্রশ্ন, তার কি অধিকার আছে? অবৈধভাবে ক্ষমতা দখল করলে আমাদের সংবিধান মোতাবেক তাদের সাজা হয়। আজকে তাই সংবিধানই বাতিল করে দেবে। কি জুলাই ঘোষণা? এই জুলাই ঘোষণার অধিকার কে দিয়েছে? 1971 সালে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, প্রণয়ন করা হয়েছিল। কারা করেছিল? জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা করেছিলেন। এটা কোনো জঙ্গি সন্ত্রাসীরা ক্ষমতা দখল করে নাই, তার সাথে কোনো তুলনা হয় না। এদেশের মানুষ দেশ স্বাধীন করেছে, আগে তারা ভোট দিয়ে জনগণের ম্যান্ডেট দিয়েছে যে জনগণের পক্ষে কথা বলার অধিকার কার আছে, সেটা তারা ভোট দিয়েছে। 70-এর নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে সেই ম্যান্ডেট জনগণ দিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার গঠন হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী,
এবং সেই সরকারি যুদ্ধ পরিচালনা করে দেশ স্বাধীন করে। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাথে সাথে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তিনি মুক্তি পান 72 সালে, দেশে ফিরে আসেন এবং তিনি লন্ডন গিয়েছিলেন পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে। আপনাদের মনে আছে প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হিথ তিনি হলিডেতে ছিলেন, বঙ্গবন্ধু সেখানে পৌঁছাচ্ছেন শুনে তিনি ছুটে এসেছিলেন, তাকে সম্মান দিয়েছিলেন। আর আজকে বাংলাদেশের অবস্থা সমস্ত কিছু ধুলায় মিটিয়ে দিয়েছে। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। কাজে যত মিথ্যা মামলা আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে আছে সব প্রত্যাহার করতে হবে, সকলকে বন্দীর থেকে মুক্তি দিতে হবে। আজকে কোর্টে নেওয়ার সময় আমাদের নেতাদেরকে হাত দেয়, আর কোর্টে নিয়ে যায় হাতে হ্যান্ডকাপ পরিয়ে। এইরকম জঘন্য কাজ তো আমরা কোনদিন দেখিনি। আওয়ামী লীগের নেতা কর্মী বহুবার জেল খেটেছে, কিন্তু ইউনূসের মতো এইরকম জঘন্য আচরণ এটা কিন্তু আমরা কখনো দেখিনি। কাজে একে ক্ষমতার থেকে যেভাবে হোক সরিয়ে বাংলাদেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। মানবাধিকার একে একে লঙ্ঘন করে যাচ্ছে, জঙ্গিদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করে দিনের পর দিন মানবাধিকার লঙ্ঘন করে। কোন নারীদের অধিকার নাই। ছেলেমেয়েরা আজকে 4-5 লক্ষ ছাত্রছাত্রী তারা পরীক্ষা দিতে পারছে না, এইচএসসি এসএসসি পরীক্ষা দিতে পারবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলি সব দখল সন্ত্রাসীদের, সমস্ত শিক্ষকদেরকে অপমান করা, এরকম একটা অরাজক অবস্থা। এদের হাত থেকে তো হাসপাতাল থেকে শুরু করে কেউ রেহাই পায়নি। আগুন দিয়ে কবির হাসপাতালও পুড়িয়ে দিয়েছে। আর আমাদের তো আওয়ামী লীগের কারো কিছু নেই। মুক্তিযুদ্ধের চেতনাকে একে একে ধ্বংস করে দিচ্ছে। কোথাও মুক্তিযুদ্ধের স্মৃতি থাকতে পারবে না। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা কত বুঝবে? ইতিহাস ঠিকই আবার ফিরে আসে, কেউ এই নাম মুছতে পারবে না। আর আওয়ামী লীগ বহুবার আওয়ামী লীগ এরকম ধাক্কা খেয়েছে, কিন্তু আওয়ামী লীগকে কেউ একেবারে দাবিও রাখতে পারেনি, আওয়ামী লীগের কেউ ক্ষতি করতে পারেনি। হ্যাঁ, সাময়িকভাবে ধাক্কা আসে, কিন্তু আওয়ামী লীগ জনগণের সংগঠন, বাকি মানুষ থেকে গড়ে তোলা, জনগণের অধিকার আদায়ের আন্দোলনের সংগ্রামের মাধ্যমেই সেই ঢাকা রোজ গার্ডেনে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল। তারপর থেকে আওয়ামী লীগ আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ যা কিছু পেয়েছে একমাত্র আওয়ামী লীগই তাদের দিয়েছে। প্রত্যেকটা গ্রাম আমরা উন্নতি করেছি, ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি। ওই সেটা এখন গেল কোথায়? সব টাকা তো রাখা ছিল। প্রতি মাসে লোনের যে টাকা শোধ হবে, বিদ্যুৎ গ্যাসের বিল শোধ হবে, সব টাকা আমার বাজেটে ছিল। কিন্তু ক্ষমতা সব লুটে খেয়েছে, দেয়নি। না দিয়ে শেষবার এসে বলে না ওই সরকার কিছুই দেয়নি, আমাদের এখন ঋণ শোধ করতে টাকা লাগে। ঋণ শোধ করা টাকা কিন্তু দেওয়া ছিল। বাংলাদেশে কখনো ডিফল্টার হয়নি। আমরা যে ঋণ দিয়েছি আমাদের জিডিপি মাত্র 37% আমরা ঋণ দিতাম। IMF এর নির্দেশে 70% পর্যন্ত দেওয়া যায়, আমরা তা না, আমরা 37% 38% বেশি কোনোদিন দেয়নি, কখনো আমরা ডিফল্টার হয়নি। আজকে অর্থনীতি ধ্বংস, সামাজিক নিরাপত্তা নাই, সাংস্কৃতিক নেতা কর্মীদের উপরে চরম অত্যাচার নির্যাতন, সাংবাদিকদের উপরে নির্যাতন, সব থেকে জুলুম করছে আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায়, সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কেউ রেহাই পাচ্ছে না। বাড়িঘর লুট করা, মেয়েদের উপর পাশবিক অত্যাচার, নারী শিশু ধর্ষণ তো প্রতিদিন চলছে, কিন্তু কোন সংবাদ পরিবেশন করা যাবে না। সব কিছু নিয়ন্ত্রণ হয় ইউনুস সেন্টার থেকে। জুম মিটিং এ ইউনুস মিটিং করে, তাদেরকে যারা নির্দেশ দেয় তারা সেইভাবে কন্টেন্ট তৈরি করে। টেলিভিশন ইউনুস যা বলবে তাই বলতে হবে, পত্রিকা যা বলবে তাই লিখতে হবে। এইরকম নিয়ন্ত্রণ কবে দেখেছেন? আমাদের সময় তো সবাই ফ্রি ছিল। আমি তো বেসরকারি খাতে টেলিভিশন দিয়েছি, সবাই ইচ্ছা মতো সমালোচনা করতো, কথা বলতে পারতো। আমরা তো তাদের গলা টিপে ধরতে যাইনি, মারতে যাইনি। আর এখন কেউ কথা বলবে আগেই বলে দেয়
আগুন দিয়ে পুড়িয়ে দেবে। আগুন দিয়ে পোড়ানোটা আর মানুষ খুন করাটা ভালো বসে গেছে। মাত্র কয়েকদিন আগে এই নকলা শেরপুরে 16 বছর একটা বাচ্চা ছেলে তার বোনকে টিজ করছে, সে তার আপত্তি জানিয়েছে, আর ছাত্রলীগের মিছিলে গিয়েছিল, কুপিয়ে তার পাটা কেটে ফেলে দিয়েছে, এবং সে বিএনপি নেতা। পুরো পাটা বিচ্ছিন্ন হয়ে গেছে, একটা 16 বছরের বাচ্চা ছেলে। ঠিক এই একটা ঘটনা না, এরকম হাজারো ঘটনা। আমাদের এক কর্মী গরিব মানুষের খাবার দেয়, ইফতার রোজার সময় সাহায্য করে, সে সামান্য মধ্যবিত্ত শ্রেণীর যেটুকু কারো মানুষকে দেয়, দিয়ে শুধু বলে আমার নেতৃত্ব একটু দোয়া করেন। এই কথা বললে কেন? তাকে যেভাবে কুপিয়েছে, যেভাবে মেরেছে, চোখের পানি রাখা যায় না। এই ধরনের অত্যাচার প্রতিনিয়ত চলছে, এমন কোন দিন নাই যে আমাদের নেতাকর্মীকে হত্যা না করছে। আর কত? কাজে সবাই ঐক্যবদ্ধ হন, এবং আপনারা প্রবাসী, আমাদের প্রতিটি দুঃসময় প্রবাসীরা জনগণের পাশে থাকে। দেশের ভিতরে যখন আমাদের কিছু করার থাকে না, তখন কিন্তু প্রবাসীরাই আন্দোলন করে, সংগ্রাম করে, জনমত সৃষ্টি করা। প্রত্যেকে আপনাদের যারা নির্বাচনে যে সমস্ত এলাকা, সেখানে আপনার নির্বাচিত প্রতিনিধি যারা আছে তাদের বাংলাদেশের চিত্রটা তাদের কাছে তুলে ধরে, প্রকৃত চিত্রটা যেন তারা জানতে পারে, এবং জনমত সৃষ্টি করা। এবং এই অন্যায়, অবিচার, অত্যাচার আমাদের তো মিডিয়াতে নিউজের কন্ট্রোলে, কিন্তু আন্তর্জাতিক মিডিয়া তো সত্যি কথা বলতে পারে। তারা যাক না বাংলাদেশে ঘুরে ঘুরে দেখে আসুক কি অবস্থা। আজকে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার জন্য সবাইকে এক হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কষ্ট করে আমাকে আমার বক্তব্য শুনেছেন, এই দীর্ঘ সময় সুযোগ দিয়েছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আওয়ামী লীগ ৭৭ বছরের সংগঠন। আওয়ামী লীগ কারো ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে বের হয়ে আসেনি, বা ওই 5 স্টার হোটেলে ইফতার পার্টি করে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেনি। মাটি মানুষের সাথে আওয়ামী লীগের সংযোগ। কাজে এই আওয়ামী লীগকে ওই কথা দিয়ে আর ঘোষণা দিয়ে উৎখাত করা যাবে না। কাজে যে যেখানে আছেন এবং যারা আপনাদের দেশের ভিতরে আছে সবার সাথে যোগাযোগ করেন, এবং সবাইকে এক হয়ে এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এই ইউনূসের মতো একটা জঘন্য মানুষ দেশ চালাতে ব্যর্থ, লুটপাট করতে ওস্তাদ, ট্যাক্স ফাঁকিতে ওস্তাদ, এই দুর্নীতিবাদ জঙ্গি ইউনূস এবং তার যারা চালাচমুন্ডা আছে, সেই সাথে বিএনপি সন্ত্রাসী এবং জঙ্গি, তারাও সন্ত্রাসী কাজ করে যাচ্ছে, যত হত্যাকাণ্ডগুলি আর লুটপাট ঘটাচ্ছে, জামাত খুন করছে, আর ইউনূস তাদের দোসর, তাদেরকে মদত দিচ্ছে। এই বিচারহীনতার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, মিথ্যা মামলাতে হয়রানি করা বন্ধ করতে হবে, সমস্ত রাজবন্দীদের মুক্তি দিতে হবে, জিনিসপত্রের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতায় আনতে হবে, ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে, এবং জনগণের জীবনে নিরাপত্তা শান্তি নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ ইনশাআল্লাহ ক্ষমতায় আসতে পারলে আবার মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনবে, দেশকে উন্নত সমৃদ্ধশালী করবে। এটাই জনগণের কাছে আমাদের প্রতিজ্ঞা, এবং ইনশাআল্লাহ সেদিন আসবেই। বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। আর আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনেছে, তাকে কখনো নিশ্চিহ্ন করা যাবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।